প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় এর 16 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায়, পৃষ্ঠা নং 16, কাজ। ঢাকার বাইরের কয়েকটি স্থাপত্য কীর্তির উল্লেখ করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, ঢাকার বাইরের কয়েকটি স্থাপত্য কীর্তি নিম্নে উপস্থাপন করা হলো। আমি এখানে ছক আকারে উপস্থাপন করেছি। প্রথমে ক্রম, তারপরে স্থাপত্য কীর্তির নাম এবং সর্বশেষ সংক্ষিপ্ত বর্ণনা। প্রথমে আছে পানামনগর। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। 19 শতকে ধনী ব্যবসায়ীদের অনেকেই বসবাসের জন্য সোনারগাঁয়ের পানামনগর বেছে নেন। এরা পানামের মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক বাড়িঘর নির্মাণ করেন। পানামনগরে এখনো এরকম 52টি ইমারত টিকে আছে। পথর উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে রয়েছে 21টি ইমারত। এর মধ্যে কয়েকটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলো ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়, তবে এদের স্থাপত্য নির্মাণ কলায় মোগল স্থাপত্যের প্রভাব আছে। 2 নম্বরে বড় সর্দার বাড়ি। বড় সর্দার বাড়ি সোনারগাঁয়ে অবস্থিত একটি সুদৃশ্য ভবন। বড় সর্দার বাড়িতে এখন স্থাপিত হয়েছে লোকশিল্প জাদুঘর। এবারের নির্মাণকাল 1901 সালে। এটি তৈরি হয়েছে দুটি বড় প্রাসাদকে নিয়ে। একটি করিডোর বা লম্বা বারান্দা দিয়ে প্রাসাদ দুইটিকে একে অপরের সাথে যুক্ত হয়েছে। দোতলা এই বাড়িতে রয়েছে 70টি কক্ষ। দক্ষিণের বারান্দায় 3টি কামরা এবং পূর্ব পাশে একটি কৃষ্ণ মন্দির আছে। অন্য 3 পাশের কামরাগুলোতে অর্ধবৃত্তাকার তোরণ রয়েছে। রঙিন মোজাইকের নানা কারুকাজে শোভিত হয়েছে সর্দার বাড়ি। 3 নম্বর আছে শশী লজ। শশী লজ বাংলাদেশের ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি নামে সমাধিখ্যাত। পুরো বাড়িটি 9 একর জমির উপর প্রতিষ্ঠিত। শশী লজের মূল ফটকে রয়েছে 16টি গম্বুজ। ভিতরে প্রায় প্রতিটি ঘরেই রয়েছে ছাদ থেকে ঝুলন্ত প্রায় একই রকম দেখতে বেশ কয়েকটি ঝাড়বাতি। 1952 সাল থেকে বহুদিন শশী লজ ব্যবহার হয়ে আসছে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে। 2015 সালের 4 এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তর শশী লজটি অধিগ্রহণ করে। 4 নম্বর আছে বলিহাটের জমিদার বাড়ি। বলিহাটের জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বলিহাটি গ্রামে অবস্থিত। এটি বাংলাদেশের 19 শতকে নির্মিত অন্যতম প্রাসাদ। মোট 7টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। 5টি স্বতন্ত্র ব্লকের সমন্বয়ে গঠিত, যার সর্বপূর্ব দিকে একটি ব্লক ব্যতীত বাকি 4টি ব্লক এখনো বিদ্যমান। বর্তমানে 4টি ব্লক আছে, যার মধ্যে মাঝের 2টি ব্লক, যার একটি দ্বিতল বিশিষ্ট এবং আরেকটি টানা বারান্দা বিশিষ্ট, যা 3 তলা বিশিষ্ট। বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর। এই প্রাসাদটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত। 5 নম্বরে তাজহাট জমিদার বাড়ি। তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর শহরের তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ। প্রাসাদটি 20 শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল রায় নির্মাণ করেন। মার্বেলের সিঁড়ি দিয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ, যাতে রয়েছে 10ম ও 11শ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম। এখানে রয়েছে সংস্কৃত ও আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। পেছনে ঘরে রয়েছে বেশ কয়েকটি লাল পাথরের বিষ্ণুর প্রতিকৃতি। 2005 খ্রিস্টাব্দে রংপুর জাদুঘরকে স্থানান্তর করে এই প্রাসাদের 2য় তলায় নিয়ে আসা হয়। 6 নম্বর হল দিঘাপতিয়ার রাজবাড়ি। দিঘাপতিয়ার রাজবাড়ি 18 শতকে নির্মিত দিঘাপতিয়ার মহারাজের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন নামে পরিচিত। দিঘাপতিয়ার রাজবাড়ি প্রতিষ্ঠাতা দয়ারাম রায় 1734 খ্রিস্টাব্দে দিঘাপতিয়া প্রাসাদের মূল অংশ ও এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। দিঘাপতিয়া রাজবাড়িতে মোট 12টি ভবন রয়েছে। রাজবাড়ির মূল প্রাসাদটির সম্মুখভাগে রয়েছে সামনের দিকে অভিক্ষিপ্ত 3টি বারান্দা। প্রাসাদের সমস্তটাই প্লাস্টারের মাধ্যমে অঙ্কিত ফুল নকশায় শোভিত।
প্রাসাদের ভিতরে বহু প্রাচীন ও দুর্লভ প্রজাতির গাছের সমারোহ ও সমাবেশ রয়েছে এবং সব শেষে রয়েছে শমশের গাজীর সুড়ঙ্গ। শমশের গাজী ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী এবং ত্রিপুরা রোশনাবাদ পরগনার কৃষক বিদ্রোহের নায়ক। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় সীমান্তবর্তী চম্পকনগর ও সোনাপুর এলাকায় ছিল শমশের গাজীর রাজপ্রাসাদ ও আবাসস্থল। সেখানে তিনি তৈরি করেন এই রহস্যময় সুড়ঙ্গ, যা শমশের গাজীর সুড়ঙ্গ বলে পরিচিত। অবিভক্ত বাংলায় তৈরি হওয়া এই সুড়ঙ্গ বর্তমানে এক মুখ বাংলাদেশে এবং অন্য মুখ ভারতে। তার রাজকীয় বাড়ির পাশে 4.36 একর জায়গা জুড়ে দিঘি এবং একটি সুড়ঙ্গ পথ নির্মাণ করেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই।